ভোট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নির্বাচন কমিশনের, জুনের মধ্যেই হালনাগাদ ভোটার তালিকা। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন সৈয়দা রিজওয়ানা যে কোনো সমস্যার সমাধান সংলাপে। হজ ব্যবস্থাপনায় এবার দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ, সৌদি আরবের তালিকা প্রকাশ, দেশে ফেরা হাজিদের সন্তোষ। অবৈধ পুশিন নিয়ে দিল্লির সাথে যোগাযোগ হচ্ছে ঢাকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রক্রিয়া মেনে ফেরত পাঠানোর আহ্বান। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। ভোট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি আরও জানান, সব রাজনৈতিক দলকে নিয়ে সুন্দর এবং ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান প্রধান উপদেষ্টা, সেই লক্ষ্যে কাজ করছে ইসি। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। পরে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, তরুণদের ভোটের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি, সেই লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো, এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না। তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের প্রায় 60 দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর ভোটের সময় নিয়ে জটিলতা অনেক কমে গেছে বলে মন্তব্য করেন সিইসি। এই যে দূরত্ব অনেক কমে এসছে, গ্যাপ অনেক কমে এসছে। কোথায় জুন আর ডিসেম্বর 6 মাস ছিল, এখন 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, 5 রমজান, 1-1.5 বাকিটা আসতে আর বেশি সময় নাই। কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন, এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে। ইসি কারো কথায় প্রভাবিত হবে না জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে। কারো পরিচালনায় আমরা কাজ করব না। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। রোববার সচিবালয়ে এই কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র এবং সংস্কার সংলাপের মধ্য দিয়েই এগোতে হয়। আলোচনায় যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত। জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়ে গত কয়েক মাস ধরে সরব বিএনপির নেতারা। সবশেষ নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিল ঘোষণার পরও আশাহত বিএনপি। এমন পরিস্থিতিতে গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, সংস্কার ও বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের এই বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদও সন্তুষ্ট বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। রাজনীতি বলেন, নির্বাচনই বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে
আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায়। যে কোনো সমস্যা যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকটি তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন উপদেষ্টারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই কর্মসূচিতে সাড়া না দিলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। রোববার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি জনভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পর আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে সকাল থেকে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, অনতিবিলম্বে ঢাকা দক্ষিণের নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। সকাল 11টার দিকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ তোলেন। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোগান্তি চান না উল্লেখ করে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। কিভাবে জনগণের ভোগান্তি লাঘব করবেন জানতে চাইলে ইশরাক হোসেন জানান, ভোগান্তি কমাতে ডিএসসিসির প্রত্যেকটি আঞ্চলিক অফিসে বুথ বসানোর চিন্তা করা হচ্ছে। এটা আমরা ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। ইমিডিয়েটলি এটা জোন ভিত্তিক যে অফিসগুলো আছে সেখানে আপনার জরুরি বুথ বসানো হবে। সেই ব্যাপারে আমরা কথা বলতেছি কিভাবে এটা করা যায়। পাশাপাশি জনভোগান্তি কমাতে দ্রুত শপথ আয়োজন ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে সৌদি সরকার এই তালিকা প্রকাশ করেছে বলে জানান এজেন্সিদের সংগঠন হাব। দেশে ফেরা হাজিরা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারি হিসেবে রবিবার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় 21,000 হজযাত্রী। কেউ 1 মাস, আবার কেউ 45 দিন প্রিয়জন ছেড়ে বের হয়েছিলেন হজযাত্রায়। উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, আর পবিত্র কাবা তাওয়াফে ছিল ক্ষমার ফরিয়াদ। ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে জানালেন অভিজ্ঞতা, ছিল না ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, ভালোভাবে হজ করতে পারছি, কোনো সমস্যা হয়নি এবং আসতে যাতে বিমানে কোনো সমস্যা হয়নি। আমাদের খুব ভালোভাবে করছে, সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আসছি। আমাদের বাংলাদেশের যে অ্যারেঞ্জমেন্ট সেটা ভালো ছিল, যাওয়া আসা থাকা সব কিছু ভালো। অন্য বছরের চেয়ে বছর খুবই সুবিধা হয়েছে। হজ পালনের সময় তারা নিজের পরিবার পরিজন, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করেন। সারা উম্মতের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, মা বাবার জন্য দোয়া করছি। হাঁটু ব্যথা এত প্রবলেমেটিক, আমি একটা মানুষ, অথচ আমি দিনে 2 বারও তওয়াফ করেছি। আমার খুবই ভালো লেগেছে এবং আমার নিজের ঘর মনে হয়েছে। গত জীবনে যা করেছি সমস্ত জানা অজানা ভুল ভ্রান্তি সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের হজকে তুমি কবুল করে নাও। এজেন্সিদের সংগঠন হাব বলছে, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ। এবছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল, সুশৃঙ্খল ছিল। সৌদি আরবের পর্বে যেমন ছিল, বাংলাদেশ পর্ব আপনারা জানেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজযাত্রী এবার হজে গেছেন। এটি আমাদের জন্য একটি মাইল ফলক এবং সৌদি আরব থেকেও দক্ষিণ এশিয়া বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় প্রথম স্থান অর্জন করেছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এবার হজটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করেছি। আশা করি মানুষ এটা বলবে যে এবছর কোনো কান্নাকাটি নাই, এবছর কোনো মারামারি নাই, এবছর হজে কোনো লোকের টিকিটের কোনো অভাব হয় নাই। গত বছরের চেয়ে এবার মৃত্যু কম হয়েছে হজযাত্রীর। 15 জুন পর্যন্ত 2 নারীসহ মৃত্যু হয়েছে 27 জনের, নিখোঁজ 1 জন, আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় 30 হাজি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশে ভারতের অবৈধ পুশিন নিয়ে ঢাকা দিল্লি যোগাযোগ হচ্ছে। ঢাকায় ভারতের হাই কমিশনারকে বলা হয়েছে, কোনো বাংলাদেশে অবৈধভাবে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরত পাঠানো হোক। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে কাজে ফিরেছে সচিবালয়। দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত কর্মকর্তা কর্মচারীরা। উপদেষ্টারাও কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা জানান, ঈদের আগের 2 দিন ছুটি ও ফিটনেসবিহীন গাড়ির জন্য বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। তাই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, এবার সারা দেশে 97 লাখ পশু কোরবানি হয়েছে, তবে প্রস্তুত ছিল 1.25 কোটি। 25 লাখ পশু বাড়তি থাকার বিষয়টি দেশের জন্য স্বস্তির। রাজনৈতিক কোরবানি হয়নি বলে এবার বড় গরুর বিক্রি কম। বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। আর চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিন নিয়ে ঢাকা দিল্লি যোগাযোগ হচ্ছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকেও অবৈধ পুশিন নিয়ে কঠোর বার্তা দেয়া হয়েছে। জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এই জন্য আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে আমরা তো তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ মানবিক হয়ে কাজ করছে বলে অনেকের কাছেই মাঠে তাদের নিষ্ক্রিয় মনে হচ্ছে। পুলিশ প্রস্তুত আছে অবশ্যই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খোলার দ্বিতীয় দিনে রোববার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মিলেছে সব ধরনের সেবা। আউটডোর, রোগী ভর্তি এবং অপারেশন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এদিকে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত 50 জনের খোঁজ না মেলায় তাদেরকে পলাতক ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল থেকেই ছিল রোগীদের ভিড়। রোগীদের অপারেশনও শুরু হয়েছে। এর আগে শনিবার সকালে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু হলে চিকিৎসা নেন 1459 জন রোগী, আর ভর্তি হন 64 জন। ঈদের আগে আসছিলাম ছাত্ররা আন্দোলন করার জন্য, আর চিকিৎসা নিতে পারিনি, এই জন্য গেছি আজকে খোলা, তারপর আসছি। একটা দেওয়ার পর 4 মাস হয়ে গেছে, এখন আর একটা দিমু। নানাকেও নিয়ে আসছি, এখানে চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাসপাতালে ভর্তি হওয়া জুলাই অভ্যুত্থানের আহতদের সঙ্গে কর্মচারী ও অন্যান্যদের সংঘর্ষের জেরে গত 28 মে বন্ধ হয় হাসপাতালের কার্যক্রম। শনিবার থেকে কার্যক্রম চালুর পর ফিরে যাওয়া রোগী ও অপারেশন শিডিউল থাকাদের বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। আর জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ না মেলায় পলাতক ঘোষণা করা হয়েছে। ওদের ভিতর 4 জন ভর্তি ছিলেন, অ্যাডমিটেড ছিলেন, ওরা এখনো আছে। ওদের এখানে থাকার প্রয়োজন নাই, আমরা প্রয়োজনীয় কাগজপত্র, ডিসচার্জ সার্টিফিকেট যেটা বলি, সেটা রেডি আছে। 50 জনকে আমরা হাসপাতালে পাচ্ছি না 5 তারিখের পর থেকেই। এই প্রেক্ষিতে আমরা 11 তারিখ পর্যন্ত দেখে 12 তারিখে তাদেরকে অ্যাবসকন্ডেড ঘোষণা করেছি। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর উপস্থিতির কারণে হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের মাঝে আস্থা ফিরে এসেছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। গতকাল মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারকে আহ্বায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে 41 সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 15 বছরে আন্দোলন সংগ্রামে না থাকা লোকদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিপরীতে বাদ পড়েছে রাজপথে থাকা ত্যাগী নেতারা। রোববার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালিয়াকৈর বাজারে জড়ো হন পদ না পাওয়া নেতাদের কর্মী সমর্থকেরা। পরে পদ পাওয়া নেতাদের
কর্মী সমর্থকেরা জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। আবারও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ। শনিবার রাত 12টা থেকে 38 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যোগ হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিটিবি। নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষিক চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ আসছে বলে জানিয়েছে পিটিবি। চুক্তি অনুসারে প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর 5 মাসের জন্য 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। এই জন্য ব্যবহৃত হবে ভারতের 400 কেভি ট্রান্সমিশন গ্রিড লাইন। এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট প্রায় 7.5 টাকা। কাঠমান্ডু থেকে পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে 15 জুন রাত 12টায় বাংলাদেশে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চুক্তি বাস্তবায়নের প্রতীকী প্রচেষ্টা হিসেবে গেল বছরের 15 নভেম্বর একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল। সংশ্লিষ্ট সূত্র বলছে আগামী 5 বছরের জন্য নেপাল থেকে এই জলবিদ্যুৎ আমদানি করতে সম্মত হয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হয় প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মাসুদ। দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বলেন, ব্যাংক একীভূত একটি চলমান প্রক্রিয়া, তবে কর্মীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। অর্থনীতির অবস্থা পর্যালোচনায় গঠিত শ্বেতপত্র কমিটির তথ্য মতে বিগত 15 বছরে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের সংঘবদ্ধ চক্রের দুর্নীতির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। এসব অর্থের বেশিরভাগ চলে গেছে দুবাই, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি যুক্তরাজ্যের সফর শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা এই সরকারের অন্যতম লক্ষ্য। বলেন, অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনতে দেশ ও বিদেশে মামলা করতে পারে সরকার। তবে কী ধরনের মামলা করা হবে এবং কিভাবে তা পরিচালনা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আইনজীবীরা। আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এটা এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা অপেক্ষাকৃত সহজ হলেও অন্য দেশ থেকে এ প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন। তবে সব দেশের সাথেই আলোচনা চলছে। এ সময় এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, অর্থ পাচারের বিষয় থেকে মানুষের নজর অন্যদিকে সরাতেই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। আমার ছেলে মেয়েরা কী করছে না করছে, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে, বাড়ি কিনবে না গাড়ি কিনবে, কোন দেশে থাকবে, কোথায় বিয়ে করবে, সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার নয়। কাজেই এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা। এটাতে আমাদের যাওয়াই উচিত নয়। এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন। এ সময় গভর্নর বলেন, ব্যাংক একীভূত হলে ব্যাংকের অনেক শহরের শাখা বন্ধ হলেও গ্রামের নতুন শাখা চালু হবে, ফলে কর্মসংস্থানের কোনো সংকট হবে না। যে কোনো কেন্দ্রীয় ব্যাংক এবং শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতের ঋণ পরিস্থিতির প্রকৃত চিত্র সামনে আসায় আরও বেড়েছে খেলাপি ঋণ। মার্চে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা, যা মোট ঋণের 24.13%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,992 কোটি টাকা। 3 মাস আগে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছিল 3,45,765 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। নতুন করে বিতরণ করা ঋণ যেন খেলাপি না হয় সেজন্য বিভিন্ন আইনি পদক্ষেপের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফ এর নির্দেশনা অনুযায়ী ঋণ যে কিস্তির
মেয়াদ সেগুলো কমিয়ে আনা হয়েছে, যার ফলে আগে যেটা খেলাপ হিসেবে দেখানো হতো না এখন সেগুলোকে এখন স্বাভাবিকভাবে শ্রেণী তরুণীর আওতায় চলে এসেছে। এই কম্বাইন্ড ইম্প্যাক্টের কারণে ক্লাসিফাইড লোনের পরিমাণ গত কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে প্রায় 4% বৃদ্ধি পেয়েছে। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।